তাহলে আমাদের যে দোকানের বা যে প্রতিষ্ঠানের নাম হবে ওই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা মোবাইল নাম্বারগুলো মিনিমাম দেওয়া লাগবে একটা মানি রিসিপ্ট বা বিল বই তৈরি করতে গেলে, ঠিক আছে। তারপর হচ্ছে যে কাস্টমারকে আমরা কি দিব, মাল বিক্রি করব, ওই কাস্টমারের জন্য একটা কাস্টমারের নাম খালি রাখতে হবে এবং ওই কাস্টমারের মোবাইল নাম্বারটাও আমার লাগবে। চাইলে আমরা এখানে আরেকটা জিনিস রাখতে পারি, ডেট একটা জিনিস রাখতে পারি, এখানে কোন ডেটে আমরা মালটা তাকে দিয়েছি। তাহলে এটা এই ঘরের জন্য আমরা 2 ঘর নিতে পারি, তাহলে ডেটটা আমরা এখানে রাখতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে মিনিমাম সিরিয়াল নাম্বার, মিনিমাম কি সিরিয়াল নাম্বার, এই জিনিসগুলো আমাদের থাকতে হবে মিনিমাম। এবার সিরিয়াল নাম্বারে আমরা বলছিলাম মিনিমাম 2টা সংখ্যা কি করতে হবে, আমার লিখতে হবে, লেখার পরে অটো ফিল করতে হবে। এই যে এখানে প্লাস এই চিহ্নটা আসলে মাউস ধরে নিচের দিকে টান দেব। তাহলে আমার মনে করো 15টা নিলাম, আমি 15টা সিরিয়াল পর্যন্ত গিয়ে জাস্ট মাউসটা ছেড়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, অটো ফিল হিসেবে আমার নাম্বারগুলো বসে গেল, ঠিক আছে। এবার বসে যাওয়ার পরে এই নাম্বারগুলো সাধারণত আমরা মাঝখানে রাখবো, আমরা মাঝখানে রাখতে জানি। মাঝখানে রাখার জন্য কি করতে হবে, সেন্টার। তাহলে হোমের মধ্যে সেন্টার, এই যে অ্যালাইন্সমেন্টের মধ্যে এই যে সেন্টার, তাহলে আমার নাম্বারগুলো কোথায় চলে আসছে, সেন্টার বরাবর চলে আসছে। এবার হচ্ছে প্রোডাক্টের নাম, এগুলো হচ্ছে আমরা আগে থেকে লিখে দিতে পারি অথবা যখন যে সেল হবে সেটা তখনও লিখতে পারি। তো সাধারণত আগে থেকে লেখা থাকলে আমাদের জন্য সুবিধা, যাতে আর লিখতে না হয়। সাপোজ আমাদের 15টা কম্পিউটারের বা বিভিন্ন ডিভাইসের নাম, সাপোজ এখানে আমি লিখতে পারি হচ্ছে ল্যাপটপ, তারপর হচ্ছে কিবোর্ড, মাউস, তারপর কি আছে মনিটর, কি বলছো ডেস্কটপ, তারপর কি আছে প্রিন্টার, তারপর কি আছে বলো মাউস প্যাড, তারপর বলো র্যাম, তারপর হচ্ছে রম, গ্রাফিক্স কার্ড, মাদারবোর্ড, রম লিখছি, হার্ড ডিস্ক, তারপর কি আছে রাউটার, আর হচ্ছে অনু, হচ্ছে প্যাসকোড। বলো তোমাদের মধ্যে বলো, হ্যাঁ আচ্ছা 15টা হয়ে গেছে। এরকম করে আমার অর্থাৎ আমার প্রতিষ্ঠানে এই মালগুলো আছে, সবগুলো মাল আমরা চাইলে এখানে লিখে দিতে পারি অথবা খালি রাখতে পারি। লিখে দিলে আমাদের জন্য সুবিধা হচ্ছে কি কাস্টমার আসছে সাথে সাথে আর লিখতে হবে না। তাহলে এই জিনিসগুলো আমরা লিখলাম, লেখার পরে এগুলোর সাথে আমাদের থাকবে হচ্ছে বাম পাশে অ্যালাইনমেন্ট কি করতে হবে, বাম পাশ, এই যে বাম পাশ, ঠিক আছে। তা হচ্ছে কোয়ান্টিটি, এই যে আমি তাহলে একজনের নামে বিল করব, কাস্টমার নেম মনে করা হচ্ছে কামরুল হাসান, কাস্টমার নাম্বার এটা, আজকের ডেট 23 তারিখ, আমার অটোমেটিক ডেট চলে আসবে, আমার তারিখ লিখতে হবে না। এটা হচ্ছে সূত্র, এটা লিখে রাখবো। এটা আমরা এগুলো আস্তে আস্তে নোট ডাউন করতে হবে। কি লিখলাম, ইংলিশ ফন্ট করতে হবে, টুডে ডেট সমান সমান টু ডে ফাংশন, এটা দিলে আমার আজকের দিন চলে আসবে, ঠিক আছে। তো
তাহলে আমার আজকের দিন, এই আজকের দিন এটা আসতেছে থেকে, এটা আসতেছে এই যে আমার কম্পিউটারের ডেট থেকে। আমার কম্পিউটারের ডেট ঠিক থাকলে ওই ডেট অনুযায়ী কোথায় চলে আসবে, আমার এখানে চলে আসবে। এটা আমার আর লিখতে হবে না। এটা যদি আমি আগামীকালকে এই এক্সেল ফাইলটা ওপেন করি, ওইটা অটোমেটিক আগামীকালকে ডেট চলে আসবে। যেমন কয় তারিখ, এটা ডেট তো ঠিক নেই আমার, আজকে কয় তারিখ, হ্যাঁ 23 তারিখ। তাহলে আমার কম্পিউটার ডেট ঠিক নেই, এই জন্য এখানে কী হয়েছে, ডেটটা এরকম আসছে। টাইমটা আমরা সেট করব। টাইমটা সেট করার জন্য কন্ট্রোল প্যানেলে গেলাম, কন্ট্রোল প্যানেল থেকে ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম থেকে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম। যেখানে 11 তারিখ দেখাচ্ছে জুলাই, আমাদের তারিখ হবে 23। কয়টা বাজে এখন, 11টা 18। তাহলে এখানে 11টা দিয়ে দেবো, 11টা 18, হ্যাঁ 19 PM। ওকে ওকে, শেষ হয় নাই মনে হয়। আচ্ছা হচ্ছে, দেখছো এটা হচ্ছে 7 মাস 23 তারিখ 2025। এটা হচ্ছে ডেট ফরম্যাট। এটা কি ডেট ফরম্যাট? ডেট ফরম্যাট হচ্ছে ডেট ফরম্যাট। ডেট ফরম্যাট আমাদের আগে হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডেট ডি, তারপর হচ্ছে ইয়ার ওয়াই মানে 4টা। এখানে এগুলো বোঝার বিষয় আছে। এটাকে যদি আমি লিখতে যাই, মানে হচ্ছে মান্থ মানে হচ্ছে 7 মাস। তাহলে এখানে কি হবে, 7-এর আগে 0 হবে। তারপর হচ্ছে ডেট ডিডি মানে 2টা ডিজিট হবে এখানে, ডিডি মানে 2টা ডিজিট। তো 2টা ডিজিট মানে হচ্ছে কয় তারিখ, 23 তারিখ, মিলে গেছে। তার ওয়াই সাইডটা মানে হচ্ছে 4টা ডিজিট হবে এখানে, তাহলে 2025। এটা হচ্ছে ডেট ফরম্যাট। এখানে আরও ডেট ফরম্যাট আছে। এখন ডেট ফরম্যাট কি হবে, 23 তারিখ 7 মাস 2025। বুঝতে পারছি, এগুলাকে ডেট ফরম্যাট বলে। এরকম আরও বিভিন্ন ডেট ফরম্যাট আছে। এইটা বোঝার, একটা বুঝলে বাকিগুলো বুঝবা। মাস মানে হচ্ছে তোমাকে আগে মাসের নাম লিখতে বসে, মাসের নাম লিখতে বসে। মানে হচ্ছে 2টা ডিজিট হবে। কয়টা ডিজিট, 2টা ডিজিট। আর ডেট, ডি মানে ডেট, তাহলে এখানে 2টা ডিজিট লিখতে বসে। ওয়াই মানে হচ্ছে ইয়ার, এখানে 4টা ডিজিট লিখতে বসে। যদি এখানে 2টা ডিজিট বলে তখন আমার এখানে কি হয়ে যাবে, 25 হয়ে যাবে। এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? তাহলে গেল হচ্ছে আমার ডেটের বিষয়টা। তাহলে আমার কাস্টমার সে কিনতেছে, তার মোবাইল নাম্বার এটা, কয় তারিখ কিনতেছে, এত তারিখ কিনতেছে। এরপর হচ্ছে কোয়ান্টিটি, সে আমার থেকে কি কি ডিভাইস বা কি প্রোডাক্ট আমার থেকে কিনতেছে বা একটা দোকানের থেকে সে ক্রয় করতেছে। এগুলো আমার এখানে কোয়ান্টিটি লিখতে হবে। কোয়ান্টিটি মানে হচ্ছে কত পিস করে নিছে। মনে করো সে আমার থেকে ল্যাপটপ কয়টা নিছে, 1টা 2টা 3টা 5টা, ওই যতটা নিবে ততটা আমার এখানে বসাইতে হবে। সাপোজ সে আমার থেকে 5টা কম্পিউটার নিছে, 5 বসাইতে হবে। সে আমার থেকে কিবোর্ড কয়টা নিছে, মনে করো সে 10টা কিবোর্ড নিছে, মাউস 5টা নিছে, মনিটর 1টা নিছে, ডেস্কটপ মনে করো নেয় নাই 0, ডেস্কটপ সে আমার থেকে নেয় নাই 0, প্রিন্টার নেয় নাই 0, মাউস প্যাড মনে করো 50টা নিছে, র্যাম নিছে 2টা, রম নিছে 4টা, গ্রাফিক্স কার্ড নেয় নাই, মাদারবোর্ড 5টা, হার্ড ডিস্ক 1টা, রাউটার 5টা, অনু 10টা, প্যাসকার্ড 20টা। অর্থাৎ এখানে 0
দেওয়ার মানে কি, তার মানে সে আমার থেকে যেগুলো নেবে না সেগুলো আমরা কি করে দিব, 0 করে দিব। তার মানে সে এই জিনিসের মধ্যে যেখানে ভ্যালু আছে ওই ভ্যালু বরাবর সে আমার থেকে মালামালগুলো নিছে। এবার এটাকে আমরা মাঝখানে আনবো, কি করব, সিলেকশন করব, সিলেকশন করে অ্যালায়েন্স থেকে সেন্টার করে দিব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমার আর দেখার দরকার নাই, এটা আমি বড় করে ফেলতেছি, বড় করে নিলাম। ঠিক আছে, এবার আসে হচ্ছে প্রাইস। প্রাইসটা হচ্ছে দোকানদারের উপর নির্ভর, সে কত প্রাইস ধরে প্রোডাক্টটা সেল করবে। ঠিক আছে, তাহলে একটা ল্যাপটপ সাপোজ বিভিন্ন প্রাইসের আছে, এখন আমি যাকে সেল করতেছি তার প্রাইস কত, ওই জিনিসটা এখানে দিতে হবে। তাহলে একটা ল্যাপটপের দাম মনে করো 20,000 টাকা দিলাম, তার জন্য 20,000 টাকা এখানে হ্যাশ হয়ে গেছে। এটা হ্যাশ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু আমার ফর্মুলা বারেকটিকে 20,000 আছে, বাট এখানে সংখ্যাটা দেখাচ্ছে না। এটা মানে হচ্ছে এই কোডটা এমন এত ছোট 20,000 সংখ্যাটা ওরাটা নিতে পারতেছে না। তাহলে কি করতে হবে, কোডটা বড় করতে হবে। কোডটা বড় করার জন্য এখানে আসবো, এখানে এসে টেনে দিব হাতে, যেভাবে আমরা টেবলে কাজ করছি বড় ছোট করছি না, ঠিক একইভাবে। তাহলে এরকম হ্যাশ দেখলে আশ্চর্য হওয়ার কিছু নাই, জাস্ট কোডটা কি করে দিব, বড় করে দিব, তাহলে এটা সম্পূর্ণ দেখাবে। কিবোর্ড, সে আমার থেকে 10টা কিবোর্ড নিয়েছে, বিভিন্ন প্রাইজের আছে, তার থেকে আমি মনে করো এটা 500 টাকা করে হিসাব রাখলাম। তা হচ্ছে মাউস মনে করো 400 টাকা নিলাম, মনিটর মনে করো 5,000 টাকা নিলাম। এটা 0 0, এটা 0 0, তার মূল্য নাই। ঠিক আছে, তারপর হচ্ছে অথবা এটা মূল্য থাকতে পারে, মূল্য দিতে পারি, না দিয়ে দেখাচ্ছে আগে। মাউস প্যাড মনে করো 100 টাকা নিলাম বা 50 টাকা নিলাম। র্যাম একটা, এটা কিন্তু এক পিসের দাম লিখতেছি, আমি কি লিখতেছি, এক পিসের দাম। র্যামের এক পিসের দাম মনে করো 2,000 টাকা, রমের মনে করো 3,000 টাকা, 3,500 টাকা। গ্রাফিক্স কার্ড নেয় 0, মাদারবোর্ড মনে করো 6,000 টাকা, হার্ড ডিস্ক 6,000 টাকা, রাউটার 1,500 টাকা, 0, প্যাস কোড মনে করো 100 টাকা। এটা হচ্ছে আমার রেট, এটা হচ্ছে আমার কি রেট, তাকে আমি সেল করব হচ্ছে এই রেটে। এবার হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্টটা আমার ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। অ্যামাউন্টটা কি করতে হবে, ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন দেখি, ক্যালকুলেশন পারি কিনা আগে। এখানে লিখলাম হচ্ছে ক্যালকুলেটর, ক্যালকুলেটর আছে কিনা, ওই হ্যাঁ এই যে ক্যালকুলেটর, ক্যালকুলেটর নিয়ে আসলাম। কত, 20,000 টাকা। একটা কম্পিউটার দাম 20,000 টাকা হলে 5টা কম্পিউটার দাম গুণ করতে হবে, তাহলে গুণ চিহ্ন। তাহলে এখানে 5 বার গুণ করলে কত টাকা, 1 লক্ষ টাকা। তার মানে আমার গুণফল এখানে বসাইতে হবে, তাই না? 1 2 3 4 5, 1 লক্ষ টাকা। তাহলে এখানে কিবোর্ডের দাম, একটা কিবোর্ডের দাম 500 টাকা। এটা তোমার মুখস্থ করতে হবে না, এটা মুখস্থ করতে হবে না, এটা প্র্যাকটিস করবে। একটা কিবোর্ডের দাম কত, 500 টাকা। তাহলে 10টা কিবোর্ডের দাম কত হবে, কি করতে হবে, ক্যালকুলেশন যোগ না বিয়োগ, হ্যাঁ গুণ। তাহলে আমার গুণ করতে হবে, 500 গুণ কত, 10 সমান সমান 5,000 টাকা, 5,000 টাকা। এখন এইভাবে আমি কি হিসাব করে করে করার জন্য কি এটা করছি, মূলত এগুলো এরকম হিসাব করে করার জন্য এটা করি নাই, কারণ আগে তো ম্যানুয়ালি আসছিলাম যে ভালো ছিলাম, তাই না? এই ক্যালকুলেশনটা যাতে একটা করব সবগুলো একসাথে 1 সেকেন্ডে হয়ে যাবে, এটার জন্য মূলত করা হয়েছে। তাহলে আমাদের এখানে কি বসাইতে হবে, সূত্র বসাইতে হবে। অর্থাৎ এই ঘরের সাথে এই ঘর কি করব, গুণ করব, এই ঘরের সাথে এই ঘর কি করব,
গুণ করব, তাহলে সূত্র কি হবে? ইকুয়াল টু হবে আগে, ইকুয়াল C8 ইন্টু D8, তাহলে ইকুয়াল এই ঘরের মান C8 উঠে গেছে। তারপর হচ্ছে স্টার মানে হচ্ছে গুণের জন্য আমরা স্টার ইউজ করি। তার হচ্ছে এই ঘর হচ্ছে এখানে D, এখানে 8, তার মানে D8। এখানে আমরা ক্লিক করলে D8 অটোমেটিক চলে আসতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে এন্টার, আমার ক্যালকুলেশন চলে আসছে। এবার বাকি ক্যালকুলেশন অটোমেটিক চলে আসার জন্য এখানে জাস্ট ডাবল ক্লিক করলে হয়ে যাবে। আমার সব ক্যালকুলেশন অটোমেটিক চলে আসছে। কয় সেকেন্ড লাগছে এই ক্যালকুলেশনটা করতে, এবং এটা হচ্ছে একেবারে নিখুঁত, এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমি যদি যখন ম্যানুয়ালি করতে যাব, ক্যালকুলেশন করতে যাব, হয় এখানে সংখ্যা একটা কম লিখবো, না হয় বেশি লিখবো, না হয় ক্যালকুলেশন ভুল হবে। কিন্তু এখানে ক্যালকুলেশন ভুল হওয়ার সুযোগ নাই। এখানে আমি এই প্রথম সূত্রটা ভুল হলে সবগুলো ভুল হবে, প্রথম সূত্রটা ভুল না হলে আমার সব ঠিক আছে। তাহলে একটা ক্যালকুলেশন করে বাকিগুলো অটোফিল করে দিছি, যার কারণে সবগুলোর ফলাফল এখানে চলে আসছে। এরপরে এখানে আমাদের একটা টোটাল অপশন নিয়ে আসতেছি। টোটাল মানে হচ্ছে আমি কয়টার কোয়ান্টিটি তাকে সেল করতেছি। এই যে কয়টা কোয়ান্টিটি সেল করতেছি, এখন যদি আমি গনে করি অনেক সময় লাগবে, তাহলে এখানে আমি সূত্র বসাই দিব আমার টোটাল সংখ্যাটা যাতে চলে আসে। তাহলে সূত্র আমরা যেগুলো করছি এগুলো হচ্ছে ম্যানুয়াল সূত্র, আর একটা আছে হচ্ছে অটো সূত্র, অটো সাম। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য এই যে এখানে আসতে হবে, আমি যে করে ফলাফল চাই ওই করে ক্লিক রাখা অবস্থায় অটো সামে আসতে হবে। অটো সামে ক্লিক করব, অটো সামে ক্লিক করার সাথে সাথে দেখো সে অটোমেটিক আমাকে ব্লক করে দিছে কোন কোন কোয়ান্টিটির সাথে তুমি যোগ করতেছো, কোন ঘরের সাথে তুমি যোগ করতেছো, সে আমাকে বলে দিছে C8 is to C22, C8 থেকে C22 পর্যন্ত, এই যে C22 এতটুকু পর্যন্ত, এবং C8 এটা, এই যে C8 থেকে C22 পর্যন্ত সে যোগ করে দিচ্ছে আমাকে। এবার এন্টার, আমার টোটাল কোয়ান্টিটি সেল করতেছে 108টা। টোটাল কোয়ান্টিটি কয়টা সেল করতেছি? 108। এর আগে আমরা যোগ করছি হচ্ছে ম্যানুয়াল সূত্র মানে হচ্ছে এটা, যে ঘর আমার লাগতেছে ওই ঘর যোগ দিয়ে সেল করতে যোগ করতেছি। আর এখন আমরা যেটা যোগ করছি সেটা হচ্ছে সাপোজ এই ঘরের সাথে এই ঘর আমরা যোগ করব, তখন আমরা দুইটা সূত্র ইউজ করতে পারি। কয়টা সূত্র? দুইটা, একটা হচ্ছে ম্যানুয়াল সূত্র আর একটা হচ্ছে অটো সাম। তাহলে এটা হচ্ছে আমাদের অটো সাম। এখানে আমরা জাস্ট ক্লিক করে দিছি, আমাকে সে রেঞ্জ ধরে দিছে। রেঞ্জ মানে হচ্ছে শুরুটা এবং শেষেরটা, শুরুর সংখ্যার ঘরের নামটা এবং শেষের ঘরের নামটা, মাঝখানে হচ্ছে কোলন, মাঝখানে হচ্ছে কি কোলন। আগে আমরা প্লাস ইউজ করছি, এখন সে ইউজ করছে হচ্ছে কি কোলন। সেক্ষেত্রে আমার কি হয়ে গেছে, আমার যোগফলটা হয়ে গেছে। তাহলে এটা কোন সূত্র দ্বারা হয়েছে? অটো সাম দ্বারা। ম্যানুয়াল সূত্র কোনটা? যেটা আমরা নির্দিষ্ট করে দিব যে ঘরগুলো আমার যোগফল লাগবে, ঠিক আছে। এই দুইটারই সুবিধা অসুবিধা আছে, অটো সামেরও অসুবিধা আছে, আবার তোমার ম্যানুয়াল সূত্রেরও অসুবিধা আছে। সুবিধা অসুবিধা দুইটা মিলে আমার যেটা যেখানে প্রয়োজন তখন সেটা আমার ব্যবহার করতে হবে। যেমন এখানে আমার সুবিধা হচ্ছে অটো সামের সূত্রটা, ঠিক আছে। অটো সামের সূত্রটা তাহলে আবার অন্য জায়গায় অটো সামের সূত্রটা আমার জন্য অসুবিধা হয়ে যাবে, তখন আমার কি ইউজ করতে হবে? ম্যানুয়াল সূত্রটা ইউজ করতে হবে। তাহলে এটার উদাহরণ দেই। এটার উদাহরণ হচ্ছে আমার এটা 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 শুধু যোগফল লাগবে। আমি যে ঘরগুলো সিলেকশন করছি ওই ঘরগুলোই শুধু কি লাগবে? যোগফল লাগবে, বাকিগুলো লাগবে না। তখন আমার অটো সাম কাজ করবে না, অটো সাম দিয়ে হবে না। তখন আমার কি ইউজ করতে হবে? ম্যানুয়াল সূত্রটা ইউজ করতে হবে। তাহলে সুবিধা অসুবিধা
উপর ডিপেন্ড করে আমার কোন সূত্রটা ইউজ করলে আমার জন্য বেটার, সেই সূত্রটা আমরা কি করব, ইউজ করব। তাহলে গেল এটা। এরপর হচ্ছে এটা যোগফল বের করব। এই যে এখান থেকে তাও C8 থেকে আবার C22, এই ফলাফলটা কোথায় বের করব, এই জায়গায় বের করব। তাহলে কি করতে হবে বলো তো, আগে মাউসের কার্সারটা কোন জায়গায় আছে সেটা দেখতে হবে আমার। তাহলে আমার মাউসের কার্সার কোন জায়গায় সিলেকশন করা আছে, অর্থাৎ আমি যে জায়গায় চাই সেই জায়গায় সিলেকশন করা আছে। এই সিলেকশন থাকা অবস্থায় আমি যাব কোথায়, অটো সাম। অটো সামে আসার পর আমার আবার দেখতে হবে, একটু চেক করে নিতে হবে কোনো উপরের কোনো ঘর সিলেকশন হয়ে গেছে কিনা। যদি উপরের কোনো ঘর সিলেকশন হয়ে যায় তাহলে ওটাকে আবার এডিট করা লাগবে। তাহলে আমার আপাতত দেখতেছি যে এই ঘর থেকে এই ঘর পর্যন্ত আমার ঠিক আছে, তাহলে আমার আর সমস্যা নাই। তখন আমরা এন্টারে ক্লিক করব। তাহলে আমার যোগফল বের হয়ে গেছে। এটা কিসের যোগফল, এটা হচ্ছে প্রাইস, অর্থাৎ আমি তাকে প্রাইস দিছি হচ্ছে 43,050 টাকা। এই পর্যন্ত তাকে কি দিছি, 43,050 টাকার প্রাইস দিছি একটা মালের দাম করে করে। তারপর হচ্ছে এখানে আমি কত টাকা টোটাল সেল করছি সেটা বের হবে। ওই কাস্টমারের টোটাল কয় টাকা আসছে, যেমন আমরা এখনো বের করি নাই। যেমন তাকে আমরা 5টা ল্যাপটপ সেল করছি 20,000 টাকা করে, 5টার দাম আসছে 1 লক্ষ টাকা। তো এখন ওর টোটাল কয় টাকা আসছে এটা বের করতে হবে। তাহলে ওর টোটাল বের করার জন্য আমার এখানে আসতে হবে, এখানে এসে অটো সাম এন্টার। তার বিল আসছে কত, 1,76,000 টাকা। তাহলে আমার ক্যালকুলেশনের মধ্যে কোনো ভুল নাই। আর এই ক্যালকুলেশনটা যদি আমরা ম্যানুয়াল করতে যাই অনেক সমস্যা আছে, এবং এটা একটু সংখ্যা জিরো কম বেশি হইতে পারে। একটা জিরো কম বেশি হয়ে যাওয়া মানে হচ্ছে শতে চলে আসা। 1,000-এর মধ্যে যদি আমি একটা শূন্য কম দিই তাহলে 100, আবার 10,000-এর মধ্যে যদি একটা শূন্য কম দিই তাহলে 1,000, তাহলে কীরকম লস। ঠিক আছে, এই জন্য ক্যালকুলেশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার এটাকে একটু ডিজাইন করব আমরা। এই ঘর থেকে ধরে এই ঘর পর্যন্ত আমরা সবগুলোরে সিলেকশন করব। সিলেকশন করে এটারে মার্জিন করব, মানে টেবল আকারে তৈরি করব। এখন কিন্তু টেবল আকারে নাই, আমরা টেবলের জন্য এই জায়গায় যাব। এই জায়গায় গিয়ে বর্ডার, এই বর্ডার থেকে অল বর্ডারে ক্লিক করব। এখন দেখো একটা টেবল আকারে তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটাকে প্রিভিউ দেখতে চাই, এটাকে সিলেকশন করব। সিলেকশন করে কন্ট্রোল পি, প্রিভিউ দেখার জন্য আমরা পিন অপশনে চলে আসলাম, এবং পিন অপশনে এসে আমরা এই যে দেখতে পাইলাম আমাদের শীটটা কীরকম হবে। এই যে আমাদের শীটটা এরকম হবে। আমি যদি এই একটু আগে যে মার্জিনটা দিছি এই মার্জিন বা বর্ডারটা না দেই তাহলে কীরকম হয় দেখো। এই মার্জিনটা যদি আমরা না দেই তাহলে কীরকম হয়, কন্ট্রোল পি দিলাম, এই যে এরকম হবে টেবল ছাড়া। বুঝতে পারছি, অর্থাৎ টেবল ছাড়া আমার পিন আউটটা আসবে। তো আমার যখন টেবলের প্রয়োজন তখন টেবলটা আমাকে দিতে হবে, অর্থাৎ যেখানে আমার টেবলের প্রয়োজন সেখানে দিব, যেখানে প্রয়োজন নাই সেখানে দিব না। এরকমও আমার করতে পারি। সাপোজ আমি এই যে আমার ঠিকানা পর্যন্ত এগুলো আমি টেবল দিব না, এখান থেকে টেবল দিব, তাহলে এটাও আমি করতে পারি। তাহলে কীভাবে করব, এই জায়গা আমি এতটুকু পর্যন্ত কি দিব না, টেবল দিব না। আমি এখান থেকে টেবল দেওয়া শুরু করব। এই যে আমার প্রোডাক্ট থেকে এতটুকু পর্যন্ত আমরা সিলেকশন করব। সিলেকশন করে অল বর্ডারে ক্লিক করব। এখন আমাদের ওই টেবলটা তৈরি হয়ে গেছে। এই যে আমার যতটুকু আমি টেবল দিছি অতটুকু আমার টেবলটা তৈরি হয়ে গেছে। যেখানে আমরা টেবল দিই নাই সেখানে টেবল নাই। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আরও অনেকভাবে ডিজাইন করা যায়। যেমন আমি হেডলাইনগুলোকে একটু কি করব, একটু ডিজাইন করব, এগুলোকে মাঝখানে নিয়ে আসবো, এগুলো একটু কালার দিব। তারপর এটারও আমরা কালার দিতে পারি।
এখানে অনেক ধরনের টেবল আছে, এখান থেকে যে ফরম্যাট আমরা সিলেকশন করব ওই ফরম্যাটে চলে আসবে। দেখো আমি জাস্ট মাউস নাড়াচ্ছি, ওখানে চেঞ্জ হচ্ছে। তো আমার যেটা ভালো লাগে সেটা ক্লিক করব, জাস্ট আমার ফরম্যাট হয়ে যাবে ওইটাতে। এবার কন্ট্রোল পি দিলাম, এবার দেখি আমার এটা হচ্ছে আমার বর্তমানের অবস্থা। এরকম করে প্রিন্ট আউট হবে। এরকম একটা শিট তোমাদের কি করতে হবে, রেডি করে রাখতে হবে। তাহলে এই শিটের নাম শিট 2 লেখা আছে না, এই শিটের নাম কি হবে? এটা 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 কিসের জন্য বানাইছি আমরা? সেলস রিপোর্ট বা ক্যাশ মেমো। তাহলে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে লিখে দিলাম ক্যাশ মেমো। ঠিক আছে, পারবো? কেমনে পারবা? জি বলতেছে কেন? আমরা কালকেও আসে নাই, কালকেও করে ফেলছি, আবার আজকে আসছে ওর থেকে। ঠিক আছে, পারবা? হ্যাঁ জুবাই, হ্যাঁ শুরুতে যতটুকু দেখছো অতটুকু পারবে না, ক্যালকুলেশন পারবে না আর কি। পারলে তো আলহামদুলিল্লাহ। আর কে পারবে না? তোমরা তো পারবে না। ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে? এরকম একটা শীট তোমাদের আছে, ওই শীটটা দেখে এরকম একটা ফরম্যাট দাঁড় করাইতে হবে। এরকম একটা ফরম্যাট দাঁড় করাইতে গেলে তোমাদের অনেক ক্যালকুলেশন এবং হিসাব নিকাশ আছে। যেমন এখানে আমরা ইউজ করছি হচ্ছে যোগ এবং বিয়োগ, শুধু যোগ এবং বিয়োগ না, গুণ এবং যোগের কাজগুলো আমরা এখানে করছি। তারপর এখানে টেবলের ডিজাইন করছি, বিভিন্ন হেডলাইনের ডিজাইন করছি। এরকম করে একটা প্রিন্ট আউট তোমাদের বের করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে